2018 সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম, উত্থান এবং এ পর্যন্ত আসা। তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চাই না, আমরাও দেখতে চাই না। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরো আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে। সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যে দুই গ্রুপ এক হচ্ছে বা বিষয় এরকম, তো আমরা চিন্তা করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে সকল বিভেদ ভুলে গিয়ে আবারও এক হচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল গণ অধিকার পরিষদ। আপনারা সকলেই অবগত আছেন, সকলেই জানেন। তো অবশেষে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গণ অধিকার পরিষদের দুইটা অংশ একত্রিত হচ্ছে, আবারও বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করবে, এরকমই শোনা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গণ অধিকার পরিষদ একত্রিত হয়ে কাজ করবে, একসাথে হচ্ছে আবারও, এটি আসলেই অনেক অনেক ভালো। বিভেদ ভুলে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ এক হোক, আমরা অনেকদিন ধরে এটা চাচ্ছিলাম। শেষমেশ এটা হলো। ভিপি নুরুল হক নূর তরুণ প্রজন্মের একটা আইডল, একটা মানে আমরা তার উপর আশা রাখতে পারি ভবিষ্যতে। কিন্তু এই যে তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হওয়াতে তাদের একটা ইমেজ ড্যামেজ হয়ে গেছে বলতে পারি আমি। তবে আশা করি আবারও একত্রিত হয়ে কাজ করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। চলুন কথা না বলে গণ অধিকার পরিষদের ভিপি নূর কি বলল এবং ফারুক হাসান কি বলল আমরা সেটা দেখবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। নতুন মেসেজ, একটা আনন্দঘন মুহূর্তে আমরা জাতিকে নতুন একটা বার্তা দিতে চাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই তরুণদেরকে সেই 1971 থেকে 2024 এই 54টি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে, তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীত হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কিংবা অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবের অগ্রসৈনিক হিসাবে তারা ভূমিকা রেখেছে। আজকে 2024 সালের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা বসবাস করছি। আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানেরও অগ্রভাগে এদেশের তরুণরা ছিল। এদেশের তারুণ্যের যে অকুতভয় সাহসী ভূমিকা, সেই ভূমিকার কারণে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত করতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে আমরা সম্ভব করেছি এবং সেটি আমরা পেরেছি। সেই জায়গা থেকে আজকে এই নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা যে তরুণদের সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি, এই তরুণরা যাতে ভবিষ্যতে বিভাজিত না হয়, এদের মধ্যে যাতে কোনো দূরত্ব না থাকে, এরা যাতে কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক শক্তির বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম, এদের যে স্পিরিট, এদের যে তারুণ্য, এটি যাতে নষ্ট না হয়, এটি যাতে বিনষ্ট না হয়, এটি এদেশের মানুষ সবসময় দেখতে চায় এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে। 2018 সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে, এই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় অতি অল্প সময়ে আমাদের এই আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল।
সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম, উত্থান এবং এ পর্যন্ত আসা। তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা আলাদাভাবে কাজ করলেও, হয়তো কেউ পল্টনে কাজ করেছি, কেউ প্রেস ক্লাবের সামনে, কিংবা কেউ আরেক জায়গায়, কিন্তু প্রত্যেকের মাথায়, প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, গণ অধিকার পরিষদ। আর এদেশের মানুষ, আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার পথিক হিসাবে বিবেচনা করে নাই। তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার, একই পথিকের এরা অনুসারী কিংবা সদস্য। সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে রাজনৈতিক সোপানে যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছে। সুতরাং এই তারুণ্যের শক্তিকে আমরা আর কোনো অপশক্তির ক্ষমতায় যাওয়ার লালিত যে দুঃস্বপ্ন, এটি আর বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ, এবং এই তারুণ্য এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়ে তুলবে তার বড় ধরনের একটি লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু 2024 সালে দেখিয়ে দিয়েছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা 2024 সাল থেকে শুরু করে আমাদের সেই 1971 থেকে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যে সকল তরুণ ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা আহত সহযোদ্ধা রয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা এখনো অসুস্থ, তাদের প্রত্যেকের আশু সুস্থতা আমরা কামনা করছি। তো যাই হোক, আজকের এই ঐক্যবদ্ধ যে ঘোষণার জরুরি সংবাদ সম্মেলন, এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। শুধু আমরা এখানে গণ অধিকার নয়, এর বাইরেও যে সকল তরুণ ভাইরা রয়েছেন, যে সকল তরুণ ভাইরা হৃদয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন লালন করছেন, আমরা উন্মুক্তভাবে তাদেরকেও আহ্বান জানাই, আসুন আমরা আমাদের মধ্যে যে সকল ভেদাভেদ, ভুল বুঝাবুঝি কিংবা যে ধরনের চিন্তা রয়েছে, সেই চিন্তাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এক কাতারে আসি। 5ই আগস্টের পূর্বে সমস্ত মানুষ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, যার ফলে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা বলে আসছিলাম যে এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, এটা নিয়ে একটি আমাদের কালেকটিভ ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার, যেটা পরবর্তীতে একটা ডকুমেন্টেশন হবে। লক্ষ্য করেছেন যে গত 5 মাসে এই 5ই আগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে, যার ফলেই 5ই আগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম, এক জায়গায় ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম, এক মতে ছিলাম, আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে। সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল 5 মাসে, সেটা বড় রকমের হোঁচট খেয়েছে কয়েকটি ঘটনায়। বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে সচিবালয় ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল, একটি কমিটি করে দেওয়া হয়েছিল। ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাইনি। গত কয়েকদিন আগে সচিবালয়ে আরও একটি বড় অঘটন ঘটে গেছে, যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয়, আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি, যে সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলো এবং আগুনে 4-5টি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল। তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নয় আগামীর রাষ্ট্র পুনর্গঠনে। এই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল, সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল, কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনো মাত্র ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না, এটি সমগ্র জাতির বিষয়। বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে
জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম, সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই, তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ 36 দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল, তাদের এই ত্যাগকে সম্মান করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই, গণহত্যার বিচার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনা দরকার। কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি, শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের নিশ্চিত করা না যায়, তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরো ঘটবে, এরকম ফ্যাসিস্ট আরো তৈরি হবে। এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে, অবশ্যই সে বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে। সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন, আমাদের সর্বশেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনা করে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে। কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো, এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা, দেশের থেকে গত 16 বছরে যারা অর্থ পাচার, লুটপাট করে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা, যারা গুম খুন করেছে তাদের বিচার করা এবং এই যে দলদাস প্রশাসন, আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসন একেবারে ভালো হয়েছে? প্রশাসনের মধ্যে এখনো যারা আছে, এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল। এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করেছে। কয়জনের চাকরি গিয়েছে, কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? সম্পূর্ণ সেটআপটা আগের সেটআপই আছে, শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের বদল হয় নাই। এবং এখনো বড় বড় অপরাধীরা, ক্রিমিনালরা, গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে, ব্যবসায়ী কমিউনিটি আছে, সমস্ত জায়গা আছে। কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না। তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরও আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে। সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলন করে আজকের এই গণ অভ্যুত্থান এবং জাতির মুক্তির পথ রচিত হয়েছে, সেই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, প্রধান নেতা ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন, অন্য নেতৃবৃন্দ রাশেদ খান, আমি, ফারুক হাসান, এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে 2024-এর এই গণ অভ্যুত্থানে এই নেতৃবৃন্দই কিন্তু 18 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবেই লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে। তো আমরা আমাদের প্ল্যাটফর্মটা ধ্বংস করতে চাইনি, আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি, এবং তাদের একটা নিয়ত ছিল যে আমাদের এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করতে। তো উনি পদত্যাগপত্র দিতে আগ্রহী না হয়, পরবর্তীতে ওনাকে বহিষ্কার হয় এবং তার প্রেক্ষিতে উনি ওনার সম্মানের জায়গাটা ধরে রাখার জন্য ওইভাবে প্রচার করেছে যে দুই গ্রুপ এক হচ্ছে বা বিষয় এরকম। তো আমরা চিন্তা করছিলাম আমাদের অংশের নামটা বদল করে আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দীর্ঘদিন চালিয়ে নিয়েছি, এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এভাবে উঠে পড়ে ভারতের বিরুদ্ধে লেগেছে কিনা। এই অংশ থেকে শুধুমাত্র ফারুক আর কয়েকজন এখন একত্রিত হয়েছে নুরুর সাথে। আপনারা এখন পর্যন্ত জানি আপনাদের সংগঠনের নাম হয়তো পরিবর্তন করতে পারেন, গণ অধিকার নারীকে হয়তো আপনারা আগ্রাসন বিরোধী। আমরা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব ফারুক হাসান বেশ কয়েকদিন যাবতই নুরুল হক নুরের অংশে যোগ দেওয়ার বিষয়ে তৎপরতা চালাচ্ছিল এবং উনি সহ আরো 4-5 জন, আমাদের মহানগরের 2 জন, কেন্দ্রের 1 জন, এরকম ভাবে কয়েকজন সেই তৎপরতায় একসঙ্গে এক হয় এবং সেখানে যাওয়ার বিষয়ে। এবং আজকে আমরা যখন এটা আইডেন্টিফাই করলাম তখন তাকে দেখে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যেহেতু ওখানে যাবেন তাহলে একটা পদত্যাগপত্র দিয়ে আপনি ওখানে যান।
তো এতে করে আপনি পদত্যাগপত্র দিলে আপনার এটা সম্মান রক্ষা হয়। হ্যাঁ, আমরা বহিষ্কার করলে বিষয়টা খারাপ লাগে। ঠিক আছে, তো উনি পদত্যাগপত্র দিতে আগ্রহী না হয়, পরবর্তীতে ওনাকে বহিষ্কার হয় এবং তার প্রেক্ষিতে উনি ওনার সম্মানের জায়গাটা ধরে রাখার জন্য ওইভাবে প্রচার করেছে যে দুই গ্রুপ এক হচ্ছে বা বিষয় এরকম। বেসিক্যালি আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি গণ অধিকার পরিষদের এই অংশে দীর্ঘদিন, তারা আসলে নুরুল হক নূরের ইসরায়েলের সম্পৃক্ততার কারণে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না, তার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এবং তারা মনে করে না যে এমন একজন ব্যক্তির অনুগত হয়ে রাজনীতি করা উচিত। তো ওখানে আমরা যদি যাই তাহলে তার তো আনুগত্য স্বীকার করেই যেতে হবে, তাই না, সর্বোচ্চ নেতা হিসেবে। তো আমরা আসলে ইসরায়েলের সম্পৃক্ততায় অভিযুক্ত একজন ব্যক্তির লাইফ লং রাজনীতি করতে হবে, আনুগত্য করতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না। সে জায়গা থেকে আমাদের যে অংশটা আছে সেই অংশটা তার সঙ্গে যাচ্ছে না। তবে কয়েকজন নুরুল হকের অংশে যোগদান করেছে আজকে। এটা অনেক জনপ্রিয় ব্যক্তি, তো এটা স্বাভাবিক, এটা আমাদের পরিণতি ছিল। ডাকসুর ভিপি 28 বছর পর ভিপি হয়েছে, অনেক জনপ্রিয়, তার সঙ্গে আমরা পেরে উঠবো না, এটাই স্বাভাবিক। তো আমরা চিন্তা করছিলাম আসলে আমাদের অংশের নামটা বদল করে, আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দীর্ঘদিন চালিয়ে নিয়েছি, এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এভাবে উঠে পড়ে ভারতের বিরুদ্ধে লেগেছে কিনা। তো আমরা আমাদের প্ল্যাটফর্মটা ধ্বংস করতে চাইনি, আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি, এবং তাদের একটা নিয়ত ছিল যে আমাদের এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করতে। তো আসলেই কি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে টিম আমরা কাজ করি দেশব্যাপী, আমরা প্রায় প্রায় 2,80,000 লিফলেট বাংলাদেশের গ্রামগঞ্জে দিয়েছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং কি কি পণ্য বর্জন করতে হবে, কেন বর্জন করতে হবে। একটু শেষ করি। ভারতের বিষয়ে কি আপনারা এই এখনো পর্যন্ত আপনারা একীভূত হচ্ছেন, বা কেউ গেল, কেউ বাইরে গেল, বাকি আপনার সাথে ব্যাপারটা কি ভারত কেন করে? জি, আমাদের এই অংশটা শুধুমাত্র এই আগ্রাসন বিরোধী লড়াইয়ের ফোকাসটাকে সামনে রেখেই আমরা কিছু চেষ্টা করেছি, এবং আমরা চাই এটা বিলুপ্ত না হোক। কিন্তু ফারুক হাসান সহ কিছু ছেলে চেয়েছিল যে এই প্ল্যাটফর্মের প্রয়োজন নাই, এটা বিলুপ্ত হয়ে যাক, তারা ওখানে মিলে যাক। হ্যাঁ, বিষয়টা এরকম যে 18 সালের যারা ছিল তারা কয়েকদিন চলে যাচ্ছে, এখানে এই প্ল্যাটফর্ম কেন থাকবে, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো আমরাও গণ অধিকার পরিষদ নাম নিয়ে যে আমাদের অনেক আপনার হলো আকাঙ্ক্ষা আগ্রহ, বিষয়টা এরকম না, ঠিক আছে। এটা মানুষ নূরের সংগঠনে ওইভাবে মনে করে, এটা আগ বাড়ায় বা বেশি বাড়িয়ে বাড়িয়ে বলার সুযোগ নাই। আমরাও চেষ্টা করবো যে আমাদের এই অংশের নামটা সুন্দরভাবে অন্য কিছু একটা নাম, যেটা আগ্রাসন বিরোধী লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সহযোগী করবে, ঠিক আছে। তো আমরা চাই না আমাদের এই টিমটা বিলুপ্ত হয়ে যাক। আমাদের এই টিম বিলুপ্ত হলে রাজনৈতিক শক্তি হিসেবে যে কোনো একটা দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, এটা আর থাকলো না। তো এটা আশা করি কেউ চাইবে না যে আমাদের এই অংশ থেকে শুধুমাত্র ফারুক আর কয়েকজন এখন একত্রিত হয়েছে নুরুর সাথে। আপনারা এখন পর্যন্ত জানি আপনাদের সংগঠনের নাম হয়তো পরিবর্তন করতে পারেন, গণ অধিকার না রেখে হয়তো আপনারা আগ্রাসন বিরোধী। আমরা এটা বিশ্বাস করি যে নূরের যে সামাজিক প্রভাব, এটা আসলে কোনো একজন মন্ত্রী এমপির মতো প্রভাব না। বাংলাদেশে 28 বছর পর ডাকসু হয়েছে, সেই ডাকসুর প্রতিকৃত ডাকসুর একজন ভিপি, মানে সে কোনো ভুল করলেও ওইটাকে ভুল হিসেবে ইস্টাবলিশ করা অনেক কঠিন, কারণ তার অনেক বড় একটা ফ্যান বেজ আছে, এটা খুবই স্বাভাবিক। এবং তারা আমাকেও এখানে এসে দেখবেন অনেকে হ্যারাসমেন্ট করবে, এবং আমরা যখন বিভিন্ন টক শোতে আসতাম তখন দেখতেন তারা বলতো অমুককে কেন টক শোতে ডাকা হয়েছে, ঠিক আছে। বিষয়টা এরকম যে তাদের সাথে না থাকলে টক শো করা যাবে না। আপনাকে অনেকে হ্যারাসমেন্ট করেছে, এই বিষয়ে আপনিও খেয়াল করেছেন, ঠিক আছে। তো আমরা তো আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয়নি, দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বক্তব্য, স্পষ্ট হয়েছে। তার মানে একটা অংশ ভারতের নেতৃত্বে একটা অংশ চলে গেছে, বাট আপনারা আপনাদের জায়গাতে রয়ে গেছেন সামনে। আমাদের জায়গাতে আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমরা আমাদের প্রয়োজনে আমরা আসলে কোনো নামের প্রতি আমাদের ফ্যাসিনেশন নাই যে এই নামকে আগলায় ধরতে হবে। আমরা দেশকে ফ্যাসিনাইট করি, আমরা আগ্রাসন বিরোধী লড়াইকে আমরা ফ্যাসিনেট করতে চাই। আমরা নতুন একটা নাম না দিলে আমাদেরও সমস্যা হচ্ছে কাজে। আমরা ভালো ভালো কাজ করি, আমরা অনেক দান খয়রাত করি। আমরা বন্যার মধ্যে 82,000 মানুষকে খাবার খাওয়াইছি এইবার বন্যায়, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। 82,000 মানুষকে খাদ্য সংস্থান করেছি এবং দুর্গম এলাকায় গেছি। তো এগুলো যখন আমরা কাজ করি, তখন মানুষ যখন দেখে গণ অধিকার পরিষদ, তখন মানুষ জিজ্ঞাসা করে কোন গণ অধিকার, নুরুল হক নূরের নাকি? তখন আবার আমাদেরকে বলতে হবে না, এটা আমরা আলাদা, এটা ডিফাইন করতে হয়। তো আমরা নামটা বদল করে নিলে আমাদের ওই লিমিটেশনটা দূর হয়ে যাবে আশা করছি আর কি। কিন্তু কন্যা দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করতো কিনা, সে হোক আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দল। নিজের কন্যাকে দানের সময় গোপনে খোঁজ নেয় ছেলেটা শিবির করতো কিনা। কেন? কারণ শিবিরের চরিত্র ভালো। শিবির মাদক সেবন করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না,
এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন। এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত অল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, এগুলো সবার জানাটা জরুরি। আমাদের দীর্ঘ 15টি বছরে এদেশের আপকামিং যে প্রজন্ম আমরা পেয়েছি, এই প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখি এটা পুরোটাই ইন্ডিয়া করে দিয়েছে। ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না, এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে বিনির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু আমরা বলতে চাই, 1971 সালে যে বক্তব্যটি আজকের এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয়। বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে। এটা কি সঠিক? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র 1971 সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার পেটে প্রবেশ করুক, এটাই ইন্ডিয়া চেয়েছিল। এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয়, এটার মানে তো স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, স্বাধীনতা মানে চোখে চোখ রেখে বার্গেনিং করা, বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলা, এটার মানে ইন্ডিপেন্ডেন্স। কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই। ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো, আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, নির্ভরশীল হয়ে যাও। এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার মানে কি? এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে, তাদের মাথায় পুশ করে দিতে হবে এই উত্তরটি। অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত 54টি বছর যেভাবে বঞ্চিত হয়েছে, আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে। বন্ধুগণ, আমরা 71-এ দেশকে স্বাধীন করেছি। কারা করেছে? দেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা করেছে। কিন্তু 71 পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা আমরা পাই নাই। কারণ 71 পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, তারা জাতির সাথে বেইমানি করেছিল, প্রতারণা করেছিল। তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। 1990 সালে এসে আরেকটি বিপ্লব করতে হলো স্বৈরাচারের বিরুদ্ধে। সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন, অসংখ্য তরুণ শাহাদাত বরণ করলেন। ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কিন্তু তখনও পারি নাই। কেন পারি নাই? কারণ 90-এর সেই স্বৈরাচার পতন আন্দোলনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তারাও জনগণের সাথে ওই সময় বেইমানি করেছেন, প্রতারণা করেছেন। আজকে 2024 সাল, আবার একটি আমরা বিপ্লব করেছি। অসংখ্য ছাত্র জনতা জীবন দিলেন। আমরা আবারও বলছি, আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যদি কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, আমরা অপেন এটা বলতে পারি, আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও আমাদেরকে রাজপথে অধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে, আবারও মরতে হবে, আবারও শহীদ হতে হবে। আমরা কি সারা জীবন জীবন দিতেই থাকবো? আমরা আর জীবন দিতে চাই না, আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ। তাই এই 24-এর পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই, যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদায়ে রাজপথে নেমে রক্ত ঝরাতে না হয়। সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি, অগ্রভাগে থাকবে ইনশাআল্লাহ। আজকে শিবিরকে অনেক কথা বলা হয়। দীর্ঘ 15টি বছর যেভাবে তাদেরকে ট্যাগিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্যাগিং এর রাজনীতি গত 5ই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী, আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না। আমাদের সাথে রাজনীতি করে, ছোট্ট করে বলবো, তারপরে শেষ করবো আমার বক্তব্য। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক, আমার সহযোদ্ধা, সে 5 বছর থাকতো একটি হোস্টেলে। তার রুমমেট সে শিবির করতো, সে জানতোই না। 5 বছর পরে জানলো এটা শিবির। এবং এত অমায়িক, এত ভদ্র, মানে চিন্তার বাইরে, তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে। তার বক্তব্য ইতিমধ্যে পাকিস্তানের টেলিভিশনগুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক সে নিজে সাক্ষী দিচ্ছে, শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত 15টি বছর, এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, পরিষ্কারভাবে মিথ্যাচার। এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে, না বিনির্মাণ হয়, সেটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই তারুণ্যকে নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই, একসাথে এই বাংলাদেশকে গড়তে চাই। সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের স্বাগত হয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী,
গণ অধিকার পরিষদ একত্রিত হবে, দুইটা গ্রুপ আবারও মিলে যাবে, এটি আমি কখনো ভাবতেও পারিনি। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। যাই হোক, ধন্যবাদ জানাই ভিপি নূর এবং ফারুক হাসানকে একত্রিত হওয়ায়, সকল বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞায় নিজেদের আবদ্ধ করাই। আবারও ধন্যবাদ জানাই তাদেরকে। তারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করুক, এটাই তাদের কাছে প্রত্যাশা করি। এবং নিজেদের মধ্যে যে ভুল ত্রুটি কিংবা বিভেদ যে দ্বন্দ্ব আছে সেটি আবারও পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই কামনা থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান, কি বলবেন, আপনারা আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে পারে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।